ইকোনমিক কন্ডিশন কেমন হবে। এজন্য আমরা এখানে প্রবাবিলিটি ইউজ করেছি। এখানে এইজন্য এটা ৩ নাম্বার হচ্ছে দ্য প্রবাবিলিটিজ অফ দ্য স্টেট অফ দ্য নেচার। এই প্রবাবিলিটিকে বলা হচ্ছে প্রবাবিলিটি অফ দ্য স্টেট অফ দ্য নেচার। অর্থাৎ সলিড গ্রোথ থাকার সম্ভাবনা 50%, স্ট্যাগনেশন থাকার সম্ভাবনা 3%, 30%, ইনফ্লেশনারি সিচুয়েশন ইকোনমিক কন্ডিশন থাকার সম্ভাবনা 20%। এই যে এটাকে বলা তাহলে এখানে চারটা এলিমেন্টস আছে। একটা হচ্ছে অল্টারনেটিভস, একটা হচ্ছে স্টেট অফ দ্য নেচার, আরেকটা হচ্ছে প্রবাবিলিটি অফ দ্য স্টেট অফ দ্য নেচার, আরেকটা হচ্ছে পে অফ। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। ওকে, এখন আমরা যখন এই ইনফরমেশন গুলো জেনে যাব, আমি এগুলো এখানে বিস্তারিত আলোচনা করেছি। জাস্ট এতক্ষণ পর্যন্ত যা বললাম এগুলো এখানে এক বাক্যে আমি বলে দিয়েছি। তো এখন আমরা জেনারেল স্ট্রাকচার অফ দ্য ডিসিশন টেবল নিয়ে কথা বলবো। ম্যাথমেটিক্যাল মডেলটা কেমন? আমার ম্যাথমেটিক্যাল মডেলটা বলা হচ্ছে যে আমরা এখানে চারটা অংশ কথা বলছি। একটা হচ্ছে চারটা এলিমেন্ট। একটা হচ্ছে অল্টারনেটিভ কোর্সেস অফ দ্য অ্যাকশন। অল্টারনেটিভ কোর্সেস অফ দ্য অ্যাকশন কি বলছি? বন্ড, শেয়ার, এফডিআর। তাহলে আমি বন্ডে ইনভেস্ট করব না শেয়ারে ইনভেস্ট করব না এফডিআর এ ইনভেস্ট করব, এটা তো একজন ইনভেস্টরের নিজের উপরে নির্ভর করবে। তাহলে এটাকে আমরা বলতেছি ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন ভেরিয়েবল। যেহেতু এটা কারোর উপরে নির্ভরশীল নয়, আমি কোথায় ইনভেস্টমেন্ট করব, আমার অল্টারনেটিভ কোর্স গুলো কি কি হবে, এটা অন্য কোনো কিছুর উপরে নির্ভরশীল নয়। এই জন্য এটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন ভেরিয়েবল। স্টেট অফ দ্য নেচার। স্টেট অফ দ্য নেচার বলতে বুঝাইছি আমরা কি? ইকোনমিক কন্ডিশন। ইকোনমিক কন্ডিশন স্টেট গ্রোথ হতে পারে, ইকোনমিক কন্ডিশন স্ট্যাগনেশন হতে পারে, ইকোনমিক কন্ডিশন ইনফ্লেশনারি হতে পারে। কিন্তু এটা কেমন হবে এটা তো আমার উপর, আমি ইনভেস্টর, আমি তো ইকোনমিক কন্ডিশন ভালো করতে পারবো না, আমি ইকোনমিক কন্ডিশন খারাপও করতে পারবো না। আমার দ্বারা ইকোনমিক কন্ডিশন ভালোও হবে না, আমার দ্বারা ইকোনমিক কন্ডিশন খারাপও হবে না। তাহলে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এবং আনকন্ট্রোলেবল। আমি কখনোই ইকোনমিক কন্ডিশন ভালো খারাপ করার মতো ক্ষমতা আমার নাই। তাহলে সুতরাং এটা ইন্ডিপেন্ডেন্ট এবং আনকন্ট্রোলেবল প্যারামিটার। প্রবাবিলিটি অফ দ্য স্টেট অফ দ্য নেচার, এটা বলছি যে ইকোনমিক কন্ডিশন ভালো হওয়ার সম্ভাবনা কত, ইকোনমিক কন্ডিশন নরমাল থাকার সম্ভাবনা কত, ইকোনমিক কন্ডিশন ইনফ্লেশনারি থাকার সম্ভাবনা কত। এই যে সম্ভাবনা মানে প্রবাবিলিটি কত হবে এটাও তো আমি জানি না, এটা আমার উপরে নির্ভরশীল নয়। এবং এটা কন্ট্রোল করার ইকোনমিক কন্ডিশন আমি ইচ্ছা করলে ভালো করতে পারবো না, আবার ইচ্ছা করলে খারাপও করতে পারবো না। সুতরাং এটাও ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং আনকন্ট্রোলেবল প্যারামিটার। পে অফ। পে অফ মানে হচ্ছে যে আমি যে রিটার্নটা পাবো, আমি বন্ডে ইনভেস্ট করলে যে রিটার্ন পাবো, তারপরে শেয়ারে ইনভেস্ট করলে যে রিটার্নটা পাবো, এটা হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট। এটা আমি পে অফ কত পাবো এটা আমি অনুমান করতে পারি। আমি 12% পাবো, আমি 16% পাবো, আমি 6% পাবো, আমি 3% পাবো। এটা আমি এক্স্যাক্টলি এখন বলতে পারতেছি না, এক্স্যাক্ট না, সার্টেন না, এটা হচ্ছে এক্সপেক্টেড। তাহলে এটা হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট এবং এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট কি? এটা নির্ভর করবে আমি আমার স্টেট অফ দ্য নেচার কেমন, এটা নির্ভর করবে আমার স্টেট অফ দ্য নেচারের প্রবাবিলিটি কেমন, এটা নির্ভর করবে আমার জাজমেন্ট মানে অল্টারনেটিভ কোর্সেস অফ দ্য অ্যাকশন। আমি যে জায়গায় ইনভেস্টমেন্ট করছি, আমি বন্ডে ইনভেস্ট করছি নাকি শেয়ারে ইনভেস্ট করছি নাকি এফডিআর ইনভেস্ট করছি। তাহলে এটা অনেকগুলো বিষয়ের উপরে নির্ভরশীল। আমার পে অফটা কত হবে, আমার রিটার্নটা কত হবে, সেটা অনেকগুলো বিষয়ের উপরে নির্ভরশীল। সুতরাং এই পে অফটা হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট এন্ড এটা অবশ্যই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা কি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। ইয়েস স্যার। ওকে, এখন ডিসিশন ভেরিয়েবল, আমরা যখন ডিসিশন নেব, ডিসিশন দুই রকমের হতে পারে। একটা হচ্ছে ডিসিশন আন্ডার সার্টেনিটি আর একটা হচ্ছে ডিসিশন আন্ডার আনসার্টেনিটি। মানে ডিসিশন আন্ডার সার্টেনিটি বলতে আমরা বুঝাচ্ছি যেখানে আমাদের সাধারণত আমরা অল্টারনেটিভ যেগুলো রিলেটিভলি স্মল হবে এবং আমরা সাধারণত ইনফিনিটিভ হবে না। দুই ধরনের হতে পারে, যে একটা হচ্ছে যে স্মল হবে আর একটা হচ্ছে ইনফিনিটিভ হবে। ইনফিনিটিভ মানে অনেকগুলো অল্টারনেটিভ, যেটা অগণিত অসংখ্য অল্টারনেটিভ। আর একটা হচ্ছে অল্টারনেটিভ তিনটে, যেমন আমরা এখানে যে এক্সাম্পলটা দেখাইছিলাম, অল্টারনেটিভ হচ্ছে তিনটা, বন্ডে ইনভেস্ট করবো, শেয়ার ইনভেস্ট করবো, এফডিআর। তাহলে এখানে আমাকে খুব সহজে আমি এই এই তিনটারই অ্যানালাইসিস করতে পারি। আমার কাছে অল্টারনেটিভ হলো কম, যেহেতু কম আমি প্রত্যেকটাকে অ্যানালাইসিস করে আমি ডিসিশন দিতে পারি। এটাকে বলা হচ্ছে কমপ্লিট ইনুমারেশন প্রসেস। মানে প্রত্যেকটা অল্টারনেটিভকে বিবেচনা করে আমি
সিদ্ধান্ত দিব। আরেকটা হচ্ছে যেসব অল্টারনেটিভ লার্জ, অনেক অল্টারনেটিভ এবং ইনফিনিটিভ, অগণিত অসংখ্য অল্টারনেটিভ, তখন কিন্তু আমার পক্ষে কমপ্লিট ইনুমারেশন প্রসেসে যাওয়া সম্ভব নয়। আমার কাছে 100টা অপশন আছে, তো আমি প্রত্যেকটা অপশনকে বিচার বিশ্লেষণ করতে গেলে আমার অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এবং সেক্ষেত্রে আমার অনেক টাইম কনজিউমিং ব্যাপার, ভুলভ্রান্তি হতে পারে, এরর আসতে পারে। তো সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে, ম্যাথমেটিক্যাল মডেলস এর এই অ্যাপ্লিকেশন বা ম্যাথমেটিক্যাল মডেলের সহায়তা অ্যাসিস্ট নিতে হবে। এই জন্য আমাদের এই ডিসিশন থিওরিটা আসলো। তো এই কমপ্লিট ইনুমারেশন প্রসেস যেটা আমরা বললাম, অলরেডি আমি কথাটা বলে ফেলেছি। কমপ্লিট ইনুমারেশন টেবলটা আমি এখানে একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই। যেমন আমি এখানে উদাহরণটা এখানে মনে হয় আছে, এই যে Jack works on machine A. It takes him 3 hours to fix it. The repair time is the payoff in the case. অর্থাৎ আমরা এখানে বললাম যে জ্যাকে একটা মেশিন, জ্যাক, জিন এবং মেল, তিনজন মেশিন মেকানিক্স, তিনজনে তিনটা মেশিন ঠিক করে, এ মেশিন, বি মেশিন এবং সি মেশিন। জ্যাক এই মেশিন ঠিক করতে 3 ঘন্টা সময় লাগে, জ্যাকের বি মেশিন ঠিক করতে 7 ঘন্টা সময় লাগে, জ্যাকের সি মেশিন ঠিক করতে 4 ঘন্টা সময় লাগে, জিনের দেখা গেল এই মেশিন ঠিক করতে 4 ঘন্টা সময় লাগে, তারপরে জিনের বি মেশিন ঠিক করতে 6 ঘন্টা সময় লাগে, তারপরে সি মেশিন ঠিক করতে তার 5 ঘন্টা সময় লাগে, মেলের এই মেশিন ঠিক করতে তার 3 ঘন্টা সময় লাগে, তারপরে মেলের বি মেশিন বি ঠিক করতে তার 8 ঘন্টা সময় লাগে, এবং সি মেশিন ঠিক করতে মেলের 5 ঘন্টা সময় লাগে। এখানে আমরা যেটা দেখতে পেলাম, তিনজন মেকানিক্স আছে এবং তিনজন মেকানিক্স কে তিনটা মেশিন ঠিক করার যে তাদের একটা আউটপুট, তিনটা মেশিন ঠিক করতে তার কতটুকু সময় লাগে সেটা এখানে বলা হচ্ছে। এখন আপনাকে বের করতে হবে, আমাকে এখানে উদ্দেশ্য হচ্ছে এমন একটা মেকানিক্স ঠিক করা যাতে রিপেয়ার টাইমটা কম সময়ের ভিতরে তারা করতে পারে। এই যে সলিউশনটা আমি বের করব, তাহলে আমাকে এই সলিউশন বের করার ক্ষেত্রে আমরা যেটা, এটা যেহেতু কমপ্লিট ইনুমারেশন, পিপল হলো তিনজন, জ্যাক, জিন এবং মেল। মেশিনও হলো কয়টা? তিনটা, এ বি সি। তাহলে এটা খুব কম কম সংখ্যক অল্টারনেটিভ। এটা খুব, তাহলে আমরা যেটা করতে পারি যে সেটা হচ্ছে যে আমরা তিন সকল অল্টারনেটিভ গুলোকে আমরা বিবেচনায় নিতে পারি। সকল অল্টারনেটিভ গুলো যদি বিবেচনায় নেই তাহলে কেমন হয় দেখেন। অল্টারনেটিভ গুলো কি? জ্যাক এই মেশিন ঠিক করবে, জিন বি মেশিন ঠিক করবে, মেল সি মেশিন ঠিক করবে। এটা একটা অল্টারনেটিভ হতে পারে, জ্যাক এ, জিন বি, মেল সি। আবার এমন হতে পারে জ্যাক এ, জিন সি, মেল বি। আবার এমন হতে পারে জ্যাক বি, জিন এ, মেল সি। আবার এমন হতে পারে জ্যাক বি, জিন সি, মেল এ। এভাবে যদি আমি সবগুলো অল্টারনেটিভ চিহ্নিত করি, যেহেতু লোক হলো তিনজন, মেশিন হলো তিনটা, তাহলে দেখা যাবে 3 স্কয়ার, এন এর মান যেহেতু 3 স্কয়ার, 3 × 2, 3 × 2 দেখা যাবে এটা 6টা অল্টারনেটিভের বাইরে আর কোনো অল্টারনেটিভ থাকার কথা নয়। তো 6টা অল্টারনেটিভে আমরা 6টা অল্টারনেটিভে পাবো, এর বেশি কোনো অল্টারনেটিভ আমরা পাবো না। আমরা সবগুলো অল্টারনেটিভ যদি বিবেচনা করি, যেহেতু টোটাল অল্টারনেটিভ হচ্ছে 6টা, সবগুলো অল্টারনেটিভকে যদি আমরা বিবেচনা করি, তাহলে প্রথম অল্টারনেটিভের টোটাল রিপেয়ার টাইম হলো 14 ঘন্টা, দ্বিতীয় অল্টারনেটিভের 17 ঘন্টা। এভাবে করে আমরা অল্টারনেটিভটা বের করে নিব, যতগুলো অল্টারনেটিভ আমরা পাই। তো এই সব অল্টারনেটিভের ভিতরে আমাকে দেখতে হবে যে কোন অল্টারনেটিভটা আমার মোটামুটি ভালো অল্টারনেটিভ বা বেস্ট অল্টারনেটিভ। এভাবে করে আমরা বের করে নিব যে কোন অল্টারনেটিভটা আমার জন্য বেস্ট, বা কোনটাতে আমার রিপেয়ার টাইমটা কম লাগবে, বা কোনটাতে আমার রিপেয়ার টাইমটা বেশি লাগবে। ওটার উপরে ভিত্তি করে আমি বেস্ট অল্টারনেটিভটাকে সিলেক্ট করব। রিপেয়ার টাইম যেখানে আমরা বেশি ধরবো তাহলে সেটা হবে বেশি, আর যদি রিপেয়ার টাইমটা মিডলে থাকে, অর্থাৎ আমি ধরে নিলাম যে আমি এভারেজ টাইমটাকে গ্রহণ করব বেস্ট হিসেবে, তাহলে সেটাকে আমরা এভারেজ টাইম হিসেবে গ্রহণ করে নেব। যেমন এখানে আমরা বলেছি যে আমাদের সর্বনিম্ন হচ্ছে 13, সর্বোচ্চ হচ্ছে 17, তাহলে আমরা এখান থেকে মিডিয়াম যেটা সেটা গ্রহণ করবো বেস্ট অল্টারনেটিভ, সেটাকে আমরা ধরে নিলাম যে 16 দুইটা আছে। এখন আপনি কোনটা গ্রহণ করবেন এটা যিনি ডিসিশন মেকার, উনি ইচ্ছা করলে যে কোনোটাই গ্রহণ করতে পারেন। আমরা এখানে এটা অঙ্ক বুঝাচ্ছি না, আমরা বুঝাচ্ছি যে কমপ্লিট ইনুমারেশন মেথড। অর্থাৎ যখন আমরা কোনো ডিসিশন নিব, চাইলে আমরা প্রত্যেকটা অল্টারনেটিভকে আলাদা আলাদা ভাবে বিবেচনা করে সেটার উপরে আলোচনা করে সেটা প্রত্যেকটা অল্টারনেটিভকে বাছাই অ্যানালাইসিস করে বেস্ট অল্টারনেটিভটা সেখান থেকে নিতে পারি। এখানে আমরা প্রত্যেকটা অল্টারনেটিভকে বিবেচনা করেছি, এই জন্য এটাকে বলা হয় কমপ্লিট ইনুমারেশন মেথড। এটা কি বুঝতে পেরেছেন সবাই?
স্যার স্যার এই অল্টারনেটিভ স্যার কতগুলো আসতে পারে, মানে তিনটা থাকলে যে ছয়টা আসবে এরকম না তো, চারটা পাঁচটা থাকলে যদি এন্ট্রি থাকে মানে অল্টারনেটিভ থাকে তাহলে এরকম করে যাইতে হবে। হ্যাঁ, এরকম করে যেতে হবে। তুমি আমার মনে হয় তুমি আমার প্রশ্নটা ক্লিয়ার হবে বা উত্তরটা ক্লিয়ার হবে। তুমি এখানে দেখো আমরা বলছি কি আমাদের উদ্দেশ্য কি কমপ্লিট, আমাদের প্রশ্নটা এটা ম্যাপ না। এখানে বলা হয়েছে কমপ্লিট ইনুমারেশন, অর্থাৎ আমরা কিভাবে কমপ্লিট ইনুমারেশনটা করব। কমপ্লিট ইনুমারেশন মানে হচ্ছে যতগুলো অল্টারনেটিভ থাকবে প্রথমে সবগুলো অল্টারনেটিভ বাইর করতে হবে, কি অল্টারনেটিভ চিহ্নিত করতে হবে এবং সবগুলো অল্টারনেটিভকে আমি অ্যানালাইসিস করে বের করে যেটা বেশ সেটা করব। এখানে আমরা কোনটা বাদ দিব না, সকল অল্টারনেটিভকে বিবেচনায় নিই, এটাকে বলা হয় কমপ্লিট ইনুমারেশন। এই জন্য আমরা কিভাবে বিবেচনায় নিব, এই জন্য এখানে একটা এক্সাম্পল দিয়েছি। তো এখন মনে করেন আপনি অল্টারনেটিভ বের করবেন কিভাবে, জ্যাক একবার এ করবে, জ্যাক একবার বি করবে, জ্যাক একবার সি করবে, জিন একবার এ করবে, জিন একবার বি করবে, জিন একবার সি করবে, মেল একবার এ করবে, মেল একবার বি করবে, মেল একবার সি করবে, এভাবে আপনি অল্টারনেটিভ সাজাবেন। তো আমরা সেভাবে সাজাইছি। দেখেন এখানে খেয়াল করে দেখেন, জ্যাক একবার এ করছে, জ্যাক একবার বি করছে, জ্যাক একবার সি করছে এবং বাকি অন্যান্য গুলোতে আমি সেভাবে অল্টারনেট করে নিয়েছি। এইভাবে অল্টারনেটিভ করে যতগুলো অল্টারনেটিভ আসবে ততগুলোকে নিয়ে আমাদের কাজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছি। এবার ডিসিশন আন্ডার রিস্ক। রিস্ক মানে হচ্ছে যে আন্ডার আনসার্টেনিটি বলে নেই, এর আগে বলছিলাম আন্ডার ডিসিশন আন্ডার সার্টেনিটি, যেখানে সবগুলো সম্পর্কে আমার জানা আছে, জানা থাকবে এবং সেখানে আমি কিভাবে ডিসিশন নেব সেটার একটা মাধ্যম হচ্ছে কমপ্লিট ইনুমারেশন মেথড, আর একটা মেথড হচ্ছে যে ম্যাথমেটিক্যাল মডেল ইউজ করে। মডেলের কথা এখন আমরা এখানে আনছি না, পরবর্তীতে সেটা দেখাবো। কিন্তু এই ডিসিশন আন্ডার সার্টেনিটির পরে আসছে ডিসিশন আন্ডার রিস্ক। রিস্ক মানে হচ্ছে যেখানে প্রবাবিলিটি আছে, চান্স আছে, মানে ঘটনার কোনো একটা ইভেন্ট ঘটার সম্ভাবনা, আমার সম্ভাবনা যদি জানা থাকে তাহলে আমি যদি ডিসিশন নেই তখন সেই যে ডিসিশন সেই সিচুয়েশনটাকে আমরা বলি ডিসিশন আন্ডার রিস্ক। আমি আবারও বলছি, যদি ভবিষ্যতের কোনো বিষয় সম্পর্কে আমি অ্যাকুরেট জানি না কিন্তু আমি প্রবাবল নেচারটা জানি, প্রবাবিলিস্টিক ইভেন্টস কি হতে পারে সেটা আমার একটা ধারণা করা যাচ্ছে, অর্থাৎ প্রবাবিলিটি যার জানা আছে কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনাটুকু আমরা জানি, তখন ইন দ্যাট কেস যেই ধরনের সিচুয়েশন অ্যারাইজ হয় সেই সিচুয়েশনের ডিসিশন মেকিং নেওয়ার জন্য আমরা যে পদ্ধতিটা অবলম্বন করি সেটাকে বলা হয় ডিসিশন আন্ডার রিস্ক। তো ডিসিশন আন্ডার রিস্কে আমরা প্রবাবিলিটি, যেটাকে আমরা বলি দ্য কনসেপ্ট অফ প্রবাবিলিটি ইন ডিসিশন মেকিং, অর্থাৎ আমি ডিসিশন মেকিং এ প্রবাবিলিটিকে ইনক্লুড করব, ইনক্লুড করে তারপরে ডিসিশন নিব, এটাকে আমরা ডিসিশন মেকিং আন্ডার রিস্ক বলে থাকি। এখন প্রবাবিলিটি যখন আমি ইনক্লুড করব, এই প্রবাবিলিটি আবার দুই রকমের হয়, একটা হচ্ছে অবজেক্টিভ প্রবাবিলিটি আর একটা হচ্ছে সাবজেক্টিভ প্রবাবিলিটি। এটা তো আপনারা স্ট্যাটিস্টিক্স এ পড়ার কথা, তারপর আমরা আরেকটু রিকল করে নিচ্ছি। অবজেক্টিভ প্রবাবিলিটি হচ্ছে যে প্রবাবিলিটিটা বেসড অন হিস্ট্রিক্যাল অকারেন্স অর বেসড অন এক্সপেরিমেন্টেশন, অতীতের কোনো একটা ঘটনা অথবা অতীতের কোনো ল্যাব টেস্টের উপরে নির্ভর করে আমরা যদি ভবিষ্যতের কোনো একটা বিষয়ের উপরে প্রবাবিলিটি নির্ধারণ করি তখন সেটাকে বলা হয় অবজেক্টিভ প্রবাবিলিটি। এবং এই প্রবাবিলিটি গুলো সাধারণত স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা দিয়ে আমরা বের করে থাকি। উদাহরণস্বরূপ যদি বলি, আমরা একটা কয়েন টস করলাম, কয়েন টস করার পরে হেড আসলো এবং টেল আসলো, হেড আসার সম্ভাবনা কত, টেল আসার সম্ভাবনা কত, এটা বের করার জন্য আমাদের একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে। ফর্মুলা কি, যতগুলো ঘটনা ঘটবে তাকে প্রত্যেকটা ঘটনাকে টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করা। আমার এখানে অবজারভেশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে হেড অথবা টেল, তাহলে 1 বাই হেড 1 বাই টেল, মানে 1/2 1/2, তাহলে কি হবে, দুইটা ঘটনা 0.5 অর্থাৎ হেড আসার সম্ভাবনা 50%, টেল আসার সম্ভাবনা 50%। এখন যদি আমি বলি যে আমি লুডো খেলি বা ছক্কা খেলি, তাহলে আমার ছক্কার ঘরে 3 আসার সম্ভাবনা কত, আমি ছক্কা মারলাম 3 আসার সম্ভাবনা কত, এটা কিন্তু আমার বের করা সম্ভব, কারণ এখানে টোটাল অবজারভেশন হচ্ছে 6। এমন না যে আমি ছক্কাটা মারার পরে এটা 0 আসবে বা ছক্কাটা মারার পরে 8 আসবে, 8 আসার কোনো সম্ভাবনা নাই। ছক্কার ঘরের ভিতরে বা ছক্কার যে গুটি, সেই গুটির ভিতরে ডায়াসের ভিতরে 1 থেকে 6 পর্যন্ত আছে, 6 এর উপরে নাই। তাহলে আমরা যখন এভাবে ম্যাথমেটিক্যাল মডেলের মাধ্যমে বা এক্সপেরিমেন্টেশনের মাধ্যমে বা বেসড অন অকারেন্স এর মাধ্যমে আমরা যদি কোনো ধরনের প্রবাবিলিটি তখন সেটাকে আমরা বলি অবজেক্টিভ প্রবাবিলিটি।
এটা বুঝতে পেরেছেন স্যার? স্যার অবজেক্টিভ প্রবাবিলিটি কি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। এরপরে সাবজেক্টিভ প্রবাবিলিটি হচ্ছে ডিগ্রি অফ বিলিভ মানে বিশ্বাস। এটা আপনি বিশ্বাস বলতে এটা আপনার উপরে নির্ভর করবে। এটা এমন না যে এটা ম্যাথমেটিক্যাল কোনো একটা ন্যাচার ম্যাথের কোনো একটা মডেল বা ক্যালকুলেশন করে আপনি বের করতে পারবেন। এটা বলা হয় যে লাইকলিহুড অফ দ্য ফিউচার অকারেন্স, মানে ভবিষ্যৎ, মানে আমরা বলছি যে আপনি বলছেন যে দুর্গা পূজায় বৃষ্টি হয়, এটা একটা আগের বছর দেখে আসছেন, আপনার একটা মনের ভিতরে আপনি ফোরকাস্ট করতেছেন, অথবা আপনি বিশ্বাস করেন যে দুর্গাপূজার সময় বৃষ্টি হয়, যে ওই সময়টাতে প্রচুর বৃষ্টি হতে পারে, অথবা আপনি মনে করেন যে এই মাসটাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। এটা আপনার বিশ্বাস, এটা কোনো ক্যালকুলেশন না। আপনি ওয়েদার ফোরকাস্ট দেখেন না, ইমোশনাল উপরে বেস করে, বিহেভিয়ারাল ফ্যাক্টরস এর উপরে বেস করে, সাইকোলজিক্যাল ফ্যাক্টরস এর উপরে বিবেচনা করে, আপনার এক্সপেরিয়েন্স এর উপরে বিবেচনা করে, লাইকলিহুড অকারেন্স এর উপরে বিবেচনা করে আপনি এমন কিছু প্রবাবিলিটি বললেন বা প্রবাবিলিটি নির্ধারণ করলেন, তখন সেটাকে বলা হয় সাবজেক্টিভ প্রবাবিলিটি। এখন আমরা এই দুইটা প্রবাবিলিটি, যদি আমরা প্রবাবিলিটি জানি, তো এই প্রবাবিলিটি জানার পরে আমার প্রথম কাজ হচ্ছে যে আমি এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে কিভাবে ডিসিশন নিব। তো এই ডিসিশন নেওয়ার জন্য অনেকগুলো অ্যাপ্রোচ আছে। ডিসিশন মেকিং আন্ডার রিস্ক, অর্থাৎ যেখানে প্রবাবিলিটি থাকবে সেই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে আমি কিভাবে ডিসিশনটা গ্রহণ করব। এই ডিসিশন গ্রহণ করার জন্য অনেকগুলো মেথড প্রচলিত আছে। তো এর ভিতরে একটা মেথডকে আমরা বলি এক্সপেক্টেড ভ্যালু মেথড বা ইবি মেথড, আরেকটাকে বলি এক্সপেক্টেড অপরচুনিটি লস মেথড বা এক্সপেক্টেড অপরচুনিটি লস ক্রাইটেরিয়া। তো এই দুইটা মেথডের ভিতরে সবচেয়ে মোস্ট অ্যাকসেপ্টেবল সলিউশন অ্যাপ্রোচ হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু মেথড। তবে অল্টারনেটিভলি অনেক ক্ষেত্রেই আমরা এক্সপেক্টেড অপরচুনিটি লস মেথডটাকেও ইউজ করে থাকি। তো এখানে আমরা চিন্তা করব যে কিভাবে আমরা এই ধরনের ডিসিশন মেকিং গুলো নিয়ে থাকি। সাধারণত আমরা এই ডিসিশন গুলো নিয়ে থাকি। তো আমরা এখানে আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। যেমন ধরেন এটা জাস্ট বোঝার জন্য দেওয়া হচ্ছে, এগুলো ম্যাথ নয়, এগুলো হচ্ছে আপনি অনেক সময় বলবেন স্যার আপনি তো ট্যাবল করাচ্ছেন, ম্যাথ করাচ্ছেন। আমি আসলে ম্যাথ করাচ্ছি না, আমি আপনাদেরকে ম্যাথে যাওয়ার আগে আমরা যে ইনফরমেশন গুলো, আমাদের নলেজ গুলো দরকার, সেই নলেজ গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। কারণ একটা ম্যাথ বোঝার আগে আমাকে ম্যাথের থিওরাম বুঝে আসতে হবে। তো আমরা এখানে বোঝার চেষ্টা করছি যে যদি আমাদের ডিসিশন রিস্ক রিলেটেড ইস্যু নিয়ে যদি কোনো ডিসিশন নিতে হয়, তাহলে ইন দ্যাট কেস আমরা কিভাবে ডিসিশন নেব। যেমন আমরা বলছি আমাদের কাছে অল্টারনেটিভ হচ্ছে তিনটা, একটা হচ্ছে A1, একটা হচ্ছে A2, একটা হচ্ছে A3। আমরা প্রিভিয়াস एग्जांपल ইউজ করছি। A1 মানে বন্ডে ইনভেস্টমেন্ট করা, A2 মানে শেয়ারে ইনভেস্টমেন্ট করা, A3 মানে হচ্ছে এফডিআর এ ইনভেস্টমেন্ট করা। আমার S1 মানে হচ্ছে স্টেট অফ দ্য নেচার, মানে সলিড গ্রোথ, S2 মানে হচ্ছে স্ট্যাগনেশন, S3 মানে হচ্ছে ইনফ্লেশন। এগুলোকে আমরা সংক্ষেপ নাম দিয়েছি S1, S2, S3। আমি S1 এ ইনভেস্টমেন্ট করলে S1 যদি বলবৎ থাকে বা ভালো ইকোনমিক কন্ডিশন যদি ভালো থাকে, A1 এ বা বন্ডে ইনভেস্টমেন্ট করলে আমি 12% রিটার্ন পাবো। তারপরে এটা হচ্ছে স্টেট অফ দ্য নেচার। এই S1, S2, S3 এগুলোকে আমরা বলতেছি স্টেট অফ দ্য নেচার। এবং এই যে 0.5, 0.3, 0.2 এটা অলরেডি আমি আপনাদেরকে আলোচনা করে দেখাইছি যে এগুলো হচ্ছে প্রবাবিলিটি। এখন আমি এখান থেকে আমি যদি চিন্তা করি যে আমি এই যে টেবলটা প্রশ্নটা পেলাম, এই প্রশ্ন থেকে আমাকে ডিসিশন নিতে হবে যে কোন অল্টারনেটিভে আমি বন্ডে ইনভেস্ট করলে সবচেয়ে বেশি সুবিধা হবে, ভালো ডিসিশন হবে, আমি কি শেয়ারে ইনভেস্টমেন্ট করলে সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে, নাকি আমি এফডিআর ইনভেস্টমেন্ট করলে সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হবে। এই সিদ্ধান্তটা নিতে গেলে আপনি অ্যাজ এ ইনভেস্টর আপনি যদি এখন ডিসিশন অ্যানালাইসিস করেন, কেন করবেন আপনি ডিসিশন অ্যানালাইসিস? আপনি দেখলেন এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আমার এই সিচুয়েশনটাকে আমরা বলি ডিসিশন আন্ডার রিস্ক। কারণ এখানে প্রবাবিলিটি দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? প্রবাবিলিটি দেওয়া আছে। যেহেতু এখানে প্রবাবিলিটি দেওয়া আছে, তাহলে এই থিওরাম, এই সিচুয়েশন আমাকে বলতেছে যে তুমি এই ধরনের ডিসিশন নিতে গেলে তোমাকে যে অ্যাপ্রোচটা ফলো করতে হবে সেটা হচ্ছে ডিসিশন আন্ডার রিস্ক অ্যাপ্রোচ। এই ডিসিশন আন্ডার রিস্ক অ্যাপ্রোচে আমার বহুল প্রচলিত মেথড হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু মেথড। আমি এক্সপেক্টেড ভ্যালু মেথডে দেখতে চাই যে আমার অল্টারনেটিভ গুলো কি কি।
আমি যদি মানে A1 এ এক্সপেক্টেড পে অফ মানে এক্সপেক্টেড ভ্যালু যেটাকে বলা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু মেথড, তাহলে আমাকে প্রত্যেকটা অল্টারনেটিভের ভ্যালুটা বের করতে হবে। প্রত্যেকটা অল্টারনেটিভের ভ্যালু কি আমরা যদি এখানে দেই, এখানে যদি প্রথম অল্টারনেটিভের ডিসিশনে মানে স্টেট অফ দ্য নেচারে 12% রিটার্ন, আমি 12 দিয়ে যদি প্রবাবিলিটিকে গুণ করি 12 ইন্টু 0.5 প্লাস 6 ইন্টু 0.3 প্লাস 3 ইন্টু 0.2, তাহলে কত আসে? এই যে আমরা এখানে ক্যালকুলেট করছি 12 ইন্টু 0.5 প্লাস 6 ইন্টু 0.3 প্লাস 3 ইন্টু 0.2, ক্যালকুলেশন করলে দেখা যায় 8.4%। ঠিক একই রকম ভাবে একই ফর্মুলাতে আমরা A2 এর জন্য 15 ইন্টু 0.5 প্লাস 3 ইন্টু 0.3 প্লাস মাইনাস 2 ইন্টু 0.2 করলে পরে আমরা পাচ্ছি 8%, এবং A3 তে আমরা পাচ্ছি 6.5%। এই পার্সেন্ট গুলো যখন আমি ক্যালকুলেট করলাম এগুলোকে বলতেছি আমরা এক্সপেক্টেড ভ্যালু। প্রথমটাতে আমি পাইছি 8.4, দ্বিতীয়টাতে পাইছি 8, তৃতীয়টা পাইছি 6.5। অর্থাৎ ইকোনমিক কন্ডিশন যেটাই হোক না কেন আমি প্রবাবিলিটি গুলোর সাথে এক্সপেক্টেড আউটকামে যদি গুণ করি মিন ভ্যালুর মতো ওয়েটেড অ্যাভারেজের মতো, ওয়েটেড অ্যাভারেজের ভ্যালুটা যখন আমি বের করব তখন দেখা যাবে আমার ওভারঅল একটা স্কোর পাওয়া যাবে, ওভারঅল ভ্যালু পাওয়া যাবে। ওভারঅল ভ্যালুর ভিতরে সবচেয়ে বেশি ভ্যালু কোনটা? যেহেতু আমি ইনভেস্টমেন্ট করছি আমি চাইবো সর্বোচ্চ রিটার্ন পেতে, তাহলে এক্ষেত্রে সর্বোচ্চ রিটার্ন কোনটাকে দেখাচ্ছে? সর্বোচ্চ রিটার্ন দেখাচ্ছে 8.4। এর মানে হচ্ছে আমি যদি বন্ডে ইনভেস্ট করি তাহলে আমার সর্বোচ্চ রিটার্ন হওয়ার সম্ভাবনা থাকতে পারে, সম্ভাবনা আছে, তাহলে আমার বন্ডে ইনভেস্টমেন্ট করাই হচ্ছে বেস্ট অল্টারনেটিভস। তো এইভাবে করে আমি ডিসিশন মেকিং আন্ডার রিস্ক নিতে পারি এক্সপেক্টেড ভ্যালু মেথড। সবাই কি বুঝতে পেরেছেন এতটুকু? স্যার এখানে যে এক্সপেক্টেড ভ্যালু একটা মেথড স্যার, এটা ছাড়াও কি অন্য কোনো মেথড আবার ইউজ হবে এখানে বা হতে পারে? তুমি যদি দেখি মানে তোমরা কোন দিকে থাকবে এখানে বললাম না, এই যে দ্য মোস্ট এক্সপেক্টেবল সলিউশন অ্যাপ্রোচ টু ডিসিশন মেকিং আন্ডার রিস্ক ইজ এক্সপেক্টেড ভ্যালু, অল্টারনেটিভলি দ্য এক্সপেক্টেড অপরচুনিটি লস। অল্টারনেটিভ হচ্ছে এক্সপেক্টেড অপরচুনিটি, আরো একটা মেথড আছে যেটাকে বলা হচ্ছে এক্সপেক্টেড অপরচুনিটি লস মেথড, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব, এখন আলোচনা করি না। এখন আমরা এক্সপেক্টেড ভ্যালু মেথড নিয়ে কথা বলেছি। এটা এই ভ্যালু মেথডটা বুঝছো কিনা সেটা আগে বলো। জি স্যার। প্রশ্ন করি একটা উত্তর দেয়, জিজ্ঞেস করে আরেকটা। প্রশ্ন করলাম এক্সপেক্টেড ভ্যালু মেথডটা বুঝা গেল কিনা? আচ্ছা যদি বুঝে থাকো তাহলে তো আমরা এখান থেকে অল্টারনেটিভ ওয়ানটাকে সিলেক্ট করলাম। তো সেগুলাই। এরপরে আসেন এক্সপেক্টেড অপরচুনিটি লস ক্রাইটেরিয়া, যেটা তুমি এতক্ষণে জিজ্ঞেস করলা যে স্যার আর কোনো মেথড আছে কি? সেকেন্ড মেথডটা হচ্ছে অ্যাপ্রোচ বি বা সেকেন্ড মেথড, সেটাকে আমরা বলতেছি এক্সপেক্টেড অপরচুনিটি লস ক্রাইটেরিয়া অথবা এক্সপেক্টেড অপরচুনিটি লস মেথড। এটাকে অনেক বইতে রিগ্রেট ক্রাইটেরিয়া নামে পরিচিত। রিগ্রেট, এটা অনেক বইতে ডিসিশন অ্যানালাইসিসে বইগুলোতে লেখা আছে রিগ্রেট ক্রাইটেরিয়া, কোন বইতে লেখা আছে এক্সপেক্টেড অপরচুনিটি লস ক্রাইটেরিয়া, কোন বইতে লেখা আছে অপরচুনিটি লস ক্রাইটেরিয়া। বিভিন্ন বইতে বিভিন্ন নামে আছে, কিন্তু মূল জিনিস হচ্ছে অপরচুনিটি লস ক্রাইটেরিয়া। অপরচুনিটি লস ক্রাইটেরিয়াতে বেসিক আইডিয়া হচ্ছে যে সাধারণত অপরচুনিটি লস ডিফাইন করা হবে, অপরচুনিটি লস ডিফাইন করা হবে এবং সেই অনুসারে যে সে চিন্তা করবে। যেমন আমাদের আগের ম্যাথে আমরা যেটা চিন্তা করছি যে বন্ডে ইনভেস্টমেন্ট করা যায়, স্টক ইনভেস্টমেন্ট করা যায়, এরপরে হচ্ছে আপনার কিসে ইনভেস্টমেন্ট করা যায়, আরেকটা জানি কি বললাম, এফডিআর ইনভেস্টমেন্ট করা যায়, এফডিআর। তাহলে তিন ধরনের আছে। এখন আমরা যদি দেখি যে ইনভেস্টমেন্ট ইন বন্ড এন্ড সলিড গ্রোথ অফার, শি উইল রিগ্রেট নট টু হ্যাভিং ইনভেস্টমেন্ট ইন স্টক। আমরা এখানে যদি খেয়াল করে দেখি, আমরা এখানে যদি ইকোনমিক কন্ডিশন যদি সলিড থাকে, ইকোনমিক কন্ডিশন যদি ভালো থাকে, তাহলে আপনি কোনটাতে ইনভেস্টমেন্ট করবেন? আপনি শেয়ার ইনভেস্টমেন্ট করবেন, শেয়ারে সবচেয়ে বেশি রিটার্ন দিচ্ছে 15%, আপনি তখন বন্ডে ইনভেস্টমেন্ট করবেন না। আবার আপনি ইকোনমিক কন্ডিশন যদি স্ট্যাগনেশন থাকে তাহলে আপনি কোনটাতে ইনভেস্টমেন্ট করবেন? আপনি ইনভেস্টমেন্ট করবেন এফডিআর। আবার ইকোনমিক কন্ডিশন যদি সবচেয়ে খারাপ থাকে তাহলে আমরা ইনভেস্টমেন্ট করব এফডিআর, আমি বন্ডে ইনভেস্টমেন্ট করব না। তাহলে এই যে রিগ্রেট বলতে আমরা এখানে যেটা বুঝাচ্ছি, রিগ্রেট করতে আমরা যেটা বুঝাচ্ছি যে বেস্ট অল্টারনেটিভ যখন
বেস্ট অল্টারনেটিভ যখন আমরা সিলেক্ট করব তখন রিগ্রেট মানে অপরচুনিটি লসটাকে আমরা এখানে বিবেচনায় নিব। বন্ডে দেখা যাচ্ছে যে এক্সপেক্টেড মানি ভ্যালুতে আমার বেস্ট অল্টারনেটিভ হচ্ছে বন্ড, কিন্তু রিগ্রেট ক্রাইটেরিয়াতে আমরা যদি রিগ্রেট ক্রাইটেরিয়া যাই তাহলে দেখা যাবে বন্ড ভার্সেস স্টকের ভিতরে স্টকের পার্সেন্টেজটা বেশি, 15%। তাহলে এখানে আমার রিগ্রেট আমার কতটুকু অপরচুনিটি লস হচ্ছে। আমি যদি বন্ডে ইনভেস্ট করি দেখা যাবে 12 আর 15 ভিতরে তফাৎ হচ্ছে 3%, আমার 3% লস হচ্ছে। তা আমি এই লস ক্যালকুলেট করব, মানে আমি দেখবো, চিন্তা করব আমার লস কি, লস কতটুকু ক্যালকুলেট হচ্ছে। রিগ্রেট মানে লস ক্যালকুলেশন। দেখেন আমরা বলছি যে এই দেখেন আমাদের এই টেবলটা কি দেখা গেছে স্যার? টেবলটা দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। দি ওকে। আমাদের আমি আবার প্রশ্ন নিয়ে যাই আপনাদেরকে। প্রশ্নে দেখেন এই যে কলাম, এই যে কলামটা, এই কলামের সর্বোচ্চ ফিগার কত? 12 15 6.5, সর্বোচ্চ ফিগার কত? 15 স্যার। 15। তাহলে আমরা এই কলামের সর্বোচ্চ ফিগার হচ্ছে 15 হচ্ছে সর্বোচ্চ রিটার্ন। তাহলে আমি যদি বন্ডে ইনভেস্টমেন্ট করি তাহলে আমার লস কত? 3। আমি যদি স্টকে ইনভেস্টমেন্ট করি তাহলে আমার লস হচ্ছে 0। আমি যদি এই কি বলে এটাকে এফডি এর ইনভেস্টমেন্ট করি তাহলে আমার লস হচ্ছে 8.5। আবার স্ট্যাগনেশনের চিন্তা করেন, আমি আবার স্ট্যাগনেশনে চলে যাই, দ্বিতীয় কলামে চলে যাই। এখানে সর্বোচ্চ ফিগার কত? 6.5। তাহলে আমরা এখানে লস ক্যালকুলেট করব। 6.5 6, তাহলে আমার লস 0.5, পরেরটাতে লস 3.5, পরেরটাতে লস 0। তৃতীয় কলামে আমি এভাবে লস ক্যালকুলেট করব। অর্থাৎ আমি যদি সর্বোচ্চটা গ্রহণ না করি তাহলে আমার লস কেমন হচ্ছে। এখন এই লস গুলোকে, প্রত্যেকটা লসকে আমি ওয়েটেড এভারেজ করব। ওয়েটেড এভারেজ কিভাবে? 3 গুণন 0.5, লস গুণন প্রবাবিলিটি, লস গুণন প্রবাবিলিটি, লস গুণন প্রবাবিলিটি, এটা যোগ করব। যোগ করলে আমার সর্বোচ্চ লসের ওই রো A1 এর যে যতগুলো লস আছে সবগুলো লসের ওয়েটেড এভারেজ আমরা পাবো। যেমন A1 রোর ওয়েটেড এভারেজ হচ্ছে 2.35, A2 এর ওয়েটেড এভারেজ হচ্ছে 2.75, A3 এর ওয়েটেড এভারেজ হচ্ছে আমার 4.25। এর মানে হচ্ছে এগুলো হচ্ছে লসের এভারেজ। তাহলে সর্বনিম্ন যেটা লস, আমি চিন্তা করব যে আমার লস যেখানে কম হবে সেটাই হবে আমার বেস্ট অল্টারনেটিভ। আমার অপরচুনিটি লস বা এক্সপেক্টেড অপরচুনিটি লস ক্রাইটেরিয়া বলতে যাচ্ছে যে যেখানে আপনার লস কম হবে সেটাই হবে আপনার বেস্ট অল্টারনেটিভ। তাহলে এখানে দেখি আমার লসের যে হিসাব, দেখা যাচ্ছে যে A3 তে আমি যদি ইনভেস্টমেন্ট করি আমার লস হওয়ার সম্ভাবনা 4.25%, আর A2 তে যদি আমি ইনভেস্টমেন্ট করি তাহলে আমার লস হওয়ার সম্ভাবনা 2.75%। আমি যদি A1 ইনভেস্টমেন্ট করি তাহলে আমার লস হওয়ার সম্ভাবনা 2.35%। তাহলে সর্বনিম্ন লস হওয়ার সম্ভাবনা হচ্ছে A1। তাহলে এটা বোঝা যাচ্ছে যে আমার বেস্ট অল্টারনেটিভ হচ্ছে A1। এটা কি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, এটা যদি বুঝতে পারেন তাহলে আজকে এই পর্যন্ত। আপনারা বাসায় এতটুকু ভালো করে এই স্লাইডটা একটু ভালো করে দেখার চেষ্টা করবেন। আমরা পরবর্তীতে আরো আমাদের অ্যাপ্রোচ আছে, আরো কয়েকটা অ্যাপ্রোচ আমি আমরা কথা বলবো। অনেকগুলো অ্যাপ্রোচ, থিওরিটিক্যাল আলোচনা এগুলো, যে ম্যাথ শুরু করার আগে বেসিক কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার করে যাব এভাবে ইনশাআল্লাহ। এরপরে আমরা একটা কমপ্লিট ম্যাথে যাব। প্রথমে ক্রাইটেরিয়া গুলো আমরা আগে দেখে নিব যে কি কি কত ধরনের ক্রাইটেরিয়া হতে পারে এবং সেই ক্রাইটেরিয়া অনুসারে আমরা কিভাবে ডিসিশন গুলো নিতে পারি। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ আগামীকাল আপনার সাথে দেখা হবে। আগামীকাল কি আপনার সাথে আমার ক্লাস আছে স্যার? স্যার 9টা থেকে 11টা পর্যন্ত আছে। 9টায় স্যার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট আর 10টায় হচ্ছে রিসার্চ মেথোডোলজি। ওকে হবে, দুটো ক্লাস হবে ইনশাআল্লাহ। জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এখন ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।